আরো কম, দামও 50 টাকা 40 টাকা। যদি মার্কেটে কথার কথা সাধারণ পাবলিকের কাছে 50% ধরেন, এক্সাম্পল বলছি, 10 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল এবং যার 50% ডিরেক্টররা রেখে দিয়েছে, তাহলে 5 কোটি। ওই 5 কোটি ধরেন পুরোটাই মার্কেটে আছে, এবং খারাপ শেয়ারের ক্ষেত্রে দেখবেন ইনস্টিটিউশন হোল্ডিংও কম থাকে। ধরেন ওই 5 কোটি টাকা হলো ইয়ের কাছে আছে, গ্যামলারের কাছে আছে, গ্যামলার বলছে মার্কেটে আছে। 5 কোটি টাকাকে আপনি যখন আবার 10 দিয়ে ভাগ দিবেন, তাহলে নাম্বার অফ শেয়ার হচ্ছে মার্কেটে মাত্র 50 লক্ষ শেয়ার। 50 লক্ষ শেয়ারে গ্যামলার কি 50 লক্ষ শেয়ার নেয় নাকি? গ্যামলার ম্যাক্সিমাম 20% হোল্ড করে। 20% হোল্ড করলে সে মার্কেটের মেজরিটি হোল্ড করে। তখন গ্যামলার ধরেন 10 লক্ষ শেয়ার টার্গেট করলো, কয়জন? 3 জন 4 জন 5 জন মানুষ মিলে 10 লক্ষ শেয়ার টার্গেট করলো। যদি এটার দাম 30 টাকা হয়, 10 লক্ষ গুণ 30 টাকা, ওই টাকাটা ওরা ইনভেস্ট করলো 3 কোটি টাকা। 10 লক্ষ 30 টাকা, হ্যাঁ 3 কোটি টাকা। 2 জন 3 জন 4 জন মিলে ওরা ইনভেস্ট করলো। ওরা খুব দ্রুত 5-6 দিন, যেটা কালকে একটা বলেছিলাম, মানে আমাকে এক ট্রেডার বলছিল, একটা মজা, বলে ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখা যায় কিছুদিন পর পর কোন না কোন একটা শেয়ারে একটা টান মারে, এবং ওই টানটা টানা চলতে থাকে 10 দিনের মতো, 8 থেকে 10 দিন, অনেক সময় 12 দিন আছে উনি বলছে, কিন্তু 8 এর কম না। কারণটা, জিনিসটা যখন আপনি দেখছেন আজকে 10 টাকা, কালকে 12 টাকা, পরশু 14 টাকা, তখনই কিন্তু আপনিও ঢুকে যাচ্ছেন, আমিও ঢুকে যাচ্ছি। 14তে ঢুকে গেলাম, 14 পর 16, 16 পর 18, 18 পর 20। এই যে যখন ঢুকছি, এই ঢুকাটাই হচ্ছে আমাদের ঢুকা এবং এন্ট্রি এক্সিট। ঢুকা এবং এক্সিট কি এইসব টাইমে যেটা হয়, যখন ধুমধুম বাড়ে বেচে বের হয়ে যেতে হয়। এখন প্রথম বাড়ার টাইমে আপনি যখন বিক্রি করবেন, আপনার বায়ার আছে, আপনি পেয়ে যাবেন। কিন্তু যখন এটা একটা পর্যায়ে উঠার পর, গ্যামলাররা কিন্তু হয়তো 30-এ ঢুকেছিল, ওরা 45-40-এ করে ওরা বের হয়ে গেছে, এন্টায়ার শেয়ার গুলো আপনার হাতে দিল, মানে আমাদের হাতে দিল। আমরা হয়তো এটা 40 টাকাতে 44-45 টাকা নিলাম, ওরা ওই সময় আবার এন্ট্রি নেয়, তবে এবার অত বড় না, অল্প টাকায় এন্ট্রি নিয়ে ওরা 40-45-কে 50-এ তুলে, আমরা এটাকে আবার 55-তে তুললাম। তোলার পর এটা এক পর্যায়ে 60-65-70 উঠে গেল, মানে 30 টাকার একটা শেয়ার 60 টাকায় নিয়ে গেল, ডাবল হয়ে গেল মার্কেট 1 মাসের মধ্যে। ডাবল হওয়ার পরেই হচ্ছে, বা 1 মাস বা 2 মাস যে সময়টা লাগুক, এর মধ্যে এর মাঝে আবার ওরা মাঝে মাঝে বের হয়ে যায়, প্রাইসটা আবার 10 টাকা 15 টাকা পরে ওরা আবার ঢুকে। ততদিনে সাইকোলজিক্যালি আমাদের মাথায় আছে এটা রেজিস্ট্যান্স কত, এটা রেজিস্ট্যান্স হচ্ছে 70 টাকা, এখন মার্কেট আয় হচ্ছে 50 টাকা, তাহলে এটা আবার 70 উঠবে, আমরা আবার ঢুকি। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স পুরোটা হচ্ছে সাইকোলজিক্যাল, এটা আমরা সবাই করি। কারণ সবসময় বলা হয় প্রাইস হ্যাজ এ মেমোরি, প্রাইসের একটা মেমোরি আছে, ওই মেমোরি ধরে প্রাইস সবসময় মুভ করে। এখন ওই মেমোরি ধরে যখন প্রাইস মুভ করে, আমাদের মেমোরিটা কোথায় আছে? আমাদের মাথায়। আমরাই মেমোরিতে প্রাইসটাকে সেট করে দিই। কারণ মার্কেট একটা কথা শুনবেন সবসময়, একটা শেয়ার এখন যে প্রাইসে আছে, এই প্রাইসটাতে শেয়ারটা আবার আসবে। মানে যে ধরেন একটা শেয়ার আপনি ওভার প্রাইসে কিনেছিলেন, কথার কথা 10 টাকার শেয়ার 60 টাকায় কিনেছিলেন, ওটা পরে আবার 10 টাকায় চলে আসছে। কিন্তু মার্কেটে একটা কথা আছে, এই 10 টাকার শেয়ার একদিন না একদিন আবার ওই 60 টাকাতে যাবে। কারণ মানুষের মেমোরিতে আছে এই শেয়ারটা একসময় 60 টাকা হয়েছিল। তো ওই জন্য বলা হয় প্রাইস হ্যাজ এ মেমোরি। এই মেমোরি থেকে যেটা হয়, আমরা অনেক সময় শেয়ারের প্রেমে পড়ে যাই, বা যখন প্রফিট হয়, প্রফিটের একটা লোভ পড়ে যায়। আমি ধরেন 30 টাকা একটা শেয়ার কিনলাম, এটা বেড়ে 50 টাকা হয়ে গেল, এই সময় এটা পড়া শুরু করলো, পড়া শুরু করে আমরা যে ওই যে টেকনিক্যাল ইন্ডিকেটর আমরা দিয়ে রাখলাম মিনিমাম এত হলে বেচবো, 30-এ কিনেছিলাম 60-এ উঠলো, পরে এটা ধরেন 55 বা 60-এ 55 বা 54 52 এরকম চলে আসলো, আমি বিক্রি করে বের হয়ে গেলাম। আমার প্রফিট কিছু ছেড়ে দিলাম, মানে আমি 8 টাকা করে লস কনসিডার করলাম। লস কি? যে প্রফিট আমি রিয়েলাইজ করিনি, আনরিয়েলাইজ লস কনসিডার করে আমি বের হয়ে গেলাম। কিন্তু আমরা মেজরিটি ক্ষেত্রে করি কি, আমরা লসটা রিয়েলাইজ করতে চাই না। কারণটা হলো, আপনি যখন দেখছিলেন আমার প্রফিটটা বেশি, মানে আমি প্রফিট করছি 1 লক্ষ টাকা, ওই সময় যখন দেখেন আমার প্রফিট হয়ে গেছে 50,000 টাকা, আমরা ওয়েট করি কি এটা আরেকটু আরবার বাড়ুক, রেদার দেন 50,000 টাকাটা টেক আপ করি। এই ইমোশনটা কন্ট্রোল করার জন্যই সাপোর্ট রেজিস্ট্যান্স একটা মেজর ইস্যু, এবং স্টপ লস যেটা বলছে বারবার মার্কেটে সবসময় শুনবে, স্টপ লসের প্রধান একটা টুলস হচ্ছে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে আপনি এবার আপনার মতো অনেক ক্যালকুলেশন করতে পারেন, বা এটাকে নিয়ে আপনি ইউটিউবে সার্চ দিলেন, এই সাপোর্ট রেজিস্ট্যান্স উপরে দেখবেন ঘন্টার পর ঘন্টা ভিডিও আছে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে। কারণটা হচ্ছে, কেউ হয়তো বলছে সাপোর্টটা ওই যে ওনারা যেটা করেছে, পিভট দিয়েছে, 2 রকম ক্যালকুলেশন করেছে, অনেক হয়তো বলবে 4 রকম। এখন মেজর ইস্যু হচ্ছে এটা না, 1000 রকম হতে পারে, কিন্তু আপনি হলাম ছোট ইনভেস্টর, আমরা আমাদের জন্য আমি কতটুকু লস অ্যাবজর্ব করবো এটা আমি জানি, আবার আমি কতটুকু গেইন অ্যাবজর্ব করবো এটা আমি জানি। এখানে একটা ছোট একটা স্টোরি বলি, তারপর আমি একটা নতুন টেকনিকে চলে যাচ্ছি। ছোট স্টোরিটা হচ্ছে,
এটা হচ্ছে স্টোরিটা আসলে স্যাটিসফ্যাকশন, মানে স্যাটিসফাই, মানে আপনাকে আগে স্যাটিসফাই হতে হবে। স্যাটিসফাইড ইস্যুটা কি? এটা হচ্ছে একটা নাকি জেলে ছিল, মানে এটা একটা বই পড়েছিলাম, বইটার নাম হচ্ছে পার্সোনাল এমবিএ। ওই বইটাতে ওইখানে বলেছে একজন জেলে ছিল, জেলে আপনার প্রতিদিন সকালে সে বেরোতো, বের হয়ে সে মাছ ধরতো, মাছ ধরার পরে সে দুপুরে বাসায় ফিরতো, খাওয়া দাওয়া করতো, তারপর সে দুপুরে একটা ন্যাপ নিত, ঘুমাতো, ঘুম থেকে উঠে বিকাল বেলা সে বউ বাচ্চাদের নিয়ে হাঁটতে বেরোতো, হাঁটতে বেরো আকাশ বাতাস দেখতো, ওরা নদীর পাড়ে বসে থাকতো, গল্প করতো, তারপর ওরা খাওয়া দাওয়া করতো, তারপর ঘুমিয়ে পড়তো, মানে ওইভাবে লাইফটা কাটাচ্ছে। সে সকালে বেরোয়, এক বেলা মাছ তোলে, মাছটা সেল করে ইয়ে করে। এখন ওইখানে একজন আমাদের মতো একটা কনসালটেন্ট আসলো, উনি আবার হার্ভার্ডের এমবিএ, হার্ভার্ডের এমবিএ এসে বলে কি, এই ভাই এটা কি, আপনি যে আসছেন আপনি তো অনেক অপরচুনিটি লস করছেন। ও বলে কি অপরচুনিটি লস করছি? বলে আপনি এখন চাইলে ইয়ে করতে পারতেন না, আপনি এখন চাইলে কি বলে আপনি এখন যদি এই যে এক বেলার পর সেকেন্ড বেলাতে আপনি কাজ করছেন না, নৌকাটা রয়েছে, আপনি একটা লোককে নেন, যে লোকটা আপনার জন্য সেকেন্ড বেলার নৌকায় কাজটা করবে, করার পর ওর সাথে আপনি একটা কন্ট্যাক্ট করেন 50-50, তাহলে ও যেটা পাবে তার 50 আপনি পাবেন, 50 ও পাবে। কিছুদিন পর এটা চালানোর পর ওর 50টা দিয়ে আপনি করলেন কি আরেকটা নৌকা কিনলেন, মানে ডাবল করলেন। ডাবল করার পর আপনি আপনার আরেকজন লোক রাখলেন। এইভাবে একটা পর্যায়ে গিয়ে আপনি ফ্লিট অফ নৌকার মালিক হয়ে গেলেন, অনেকগুলো নৌকা আপনার থাকবে, সবাই মিলে আপনারা ব্যবসা করবেন, সবাই মিলে মাছ ধরবেন, প্রচুর মাছ উঠবে, প্রচুর মাছ উঠার পর অনেক টাকা হবে, অনেক টাকা পর ব্যাংকে অনেক কিছু হবে। লোক ওই জেলে বসে বসে অনেকক্ষণ শুনলো, শোনার পর জেলে বলে কি তারপর কি হবে? বলে তারপর আপনি নদীর পাড়ে আরাম করে বউ বাচ্চা নিয়ে বসে থাকবেন। তখন ও বলে কি আমি তো তাই করছি ভাই, আমার ওই এত কাহিনী এত পেইন নেওয়ার দরকারটা কি? তার কারণটা ছিল জেলেটা ছিল স্যাটিসফাইড। ওরকম সেম শেয়ার মার্কেটে কিন্তু আমাদের আরেকটা মেজর ইস্যু হচ্ছে আমাদের অবশ্যই স্যাটিসফাই থাকতে হবে, আমাদের অবশ্যই স্যাটিসফাইড থাকতে হবে কোনো না কোনো। স্যাটিসফাইড কিভাবে? স্যাটিসফাইড হচ্ছে মাইন্ডসেটে থাকতে হবে আমি এটা এত হলে বেচে বেরো যাবো, এত হলে কিনবো, ইভেন আমি যে জায়গায় বেচার কথা ওই জায়গায় বেচার পর দেখে আবার দাম বাড়ছে, প্রয়োজন হলে আমি আবার ওইখানে আবার কিনবো। কথার কথা, আমার পয়েন্টটা বুঝতে, মানে আমরা নির্দিষ্ট যখন টেকনিক্যাল রিপিট দুইটা ইস্যু, একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্টে শর্ট টার্মে লাভ লস কোনো ইস্যু না। শর্ট টার্মে ধরেন আমি একবার যে শেয়ার আমি রেনাটাই ইনভেস্ট ছিল আমার, রেনাটাতে এক পর্যায়ে আমার ধরেন ইনভেস্টমেন্ট হলো কথার কথা 7 লাখ টাকা, আমার লস হচ্ছে 4 লাখ টাকার মতো, ওই অবস্থাটা ওরকম ছিল একটা সময়। আবার ধীরে ধীরে 1 বছর 2 বছর পরে এটা রিভার্স হতে হতে এক পর্যায়ে এটা ডাবলের চেয়ে বেশি হয়ে গেছে, মানে গেইন ডাবল, মানে আমার ইনভেস্টমেন্ট যা তার চেয়ে অনেক ডাবলের চেয়ে বেশি। কিন্তু এটা সময় লেগেছে ওভার দ্য পিরিয়ড, 2 বছর না প্রায় 7 বছর পরে, 7 ইয়ার্স পর। কিন্তু এটা ছিল আমার লং টার্ম ইনভেস্টমেন্ট। কিন্তু শর্ট টার্মে যদি আমি রেনাটা কিনি, যখন রেনাটা আপ হলো দেখছি এটা 1080, মানে আপ ট্রেন্ডে কোন একটা কারণে, ট্রেন্ডটা কি, কারণটা কি, মার্কেটে গুজব আসছে, রিউমার। কি রিউমার? রিউমারটা হচ্ছে ফাইজার টিকা আনছে, টিকাটা রেনাটা কিনে ফেলছে, রেনাটার মাধ্যমে ফাইজার টিকাটা দিবে। এটা বলার সাথে সাথে, এটা কে বললো কেউ জানে না, কিন্তু পরের দিন কি হলো, মার্কেট বাই করে আপ হলো, এবং এটা রিউমার, সবচেয়ে বড় কথা এটা রিউমার, এটা সত্যি না। এটা বাই করে আপ হয়ে গেল, 3 দিন কিন্তু একটা র্যালি দিল, কেন র্যালি দিল কেউ জানে না। র্যালি দেওয়ার পর কি হলো, রেনাটা ওখানেই আবার যখনই সবাই শুনলো এটা রিউমার, তখনই কি হলো, সবাই হাত থেকে শেয়ারটা ছাড়া শুরু করলো। যখন শেয়ার ছাড়া শুরু করলো 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা করে লস দিয়ে চলে গেল, অনেক আবার লস না দিয়ে বসে আছে। এখন ইস্যুটা ওইখানেই, কারণ সবাই ওয়েট করছে কি একটা গ্রুপ, কারণ ওরা তখন কিভাবে বলে ভাই এটা যখন বাড়বে দিনে 10% বাড়বে, মানে এখন দাম যদি 1000 টাকা হয়, এটা যেদিন বাড়বে একদিন 100 টাকা বেড়ে যাবে। উনি তখন চিন্তা করছে কি এখন বেচলে 25 টাকা লস খাবো, আমি 15 দিন পর বেচে হয়তো 100 টাকা প্রফিট পাবো, কিন্তু ওদের ওইটা আসবে কিনা, ওটা আসবে কিনা ওটা বুঝতে গেলে আমাদের ওয়েট করতে হবে। আর আরেকটা মানুষ মাথায় রাখবেন, আপনার হাতে টাকা থাকলেই, মানে আপনি শেয়ার মার্কেটে ব্যবসা করি, আমি কোন একটা স্ক্রিপ্ট কিনলাম, কিনে প্রফিট করে বেচলাম, বেচে বের হলাম, টাকাটা আমার অ্যাকাউন্টে আছে, বিও অ্যাকাউন্টে আছে, আমি এখন শেয়ার মার্কেটে আমাকে কেউ জোর করে ইনভেস্ট করতে হবে তা না। আমি যদি দেখি আমি কোন শেয়ার স্ক্রিপ্ট চুজ করতে পারছি না, আমি দরকার হলে চুপ করে বসে থাকবো, এরপর হচ্ছে আমি আজকে আপনাদেরকে একটা প্যাটার্ন পরে আমি আপনাদের ইয়ের উপর স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাইয়া, এটা একটু ধাপে ধাপে যেতে হবে আমাকে। আচ্ছা সরি, আমি মনে হয় যদি আপনি অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা কি একটু আবার বলা যাবে? আচ্ছা, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা হলো আপনি যখন আপনি ধরেন লিফটে উঠলেন, লিফটটা উপরে উঠছে, আপনার বিল্ডিংটা হচ্ছে 6 তলা বিল্ডিং, আপনার লিফটটা 6 তলা পর্যন্ত উঠে, লিফট কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাবে, চাইলেও 7 তলায় যাবে না,
তাহলে এটা লিফটকে কি করছে, রেজিস্ট করছে। আবার লিফটকে উপরে উঠে ছাদে ধাক্কা খায় না, কোনো একটা কিছু থাকে, একটা ওদের স্প্রিং কিছু একটা থাকে যেখানে লিফট আটকাচ্ছে। তাহলে লিফটে উপরে আর উঠছে না, মানে উঠে একটা জায়গায় আটকে যায় আবার নামছে। এটা হচ্ছে লিফটকে ওই জায়গায় রেজিস্ট করছে, মানে প্রাইসটা যে জায়গায় উঠলে ধাক্কা খায় ওটা হচ্ছে রেজিস্ট্যান্স। এরপর প্রাইসটা লিফটটা নামা শুরু হলো, নামতে 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 এটা গ্রাউন্ডে এসে, গ্রাউন্ডের নিচেও দেখবেন কিন্তু লিফটের গর্ত করা থাকে, লিফটে যখন বসায় উপরে নিচে দুই দিকে স্পেস থাকে, কিন্তু লিফটে এসে গ্রাউন্ডের নিচে তার নামে না, গ্রাউন্ডে এসে আবার আটকে গেল। তাহলে এটা হচ্ছে সাপোর্ট দিচ্ছে লিফটটাকে। তাহলে এটা হচ্ছে সাপোর্ট, মানে একটা শেয়ারের প্রাইস যখন বাড়তে থাকে কোন একটা পয়েন্টে গিয়ে এটা আটকে যায়। এটা তার আনলিমিটেড বাড়বে না, আজকে 10 টাকা, কালকে 11, পরশু 13, 14, 15, এইভাবে করে তার এটা 50, 60, 100, 10,000, 20,000 হবে না। এটা 10, 12, 15 করে কোথাও আটকাবে, আটকে আবার এটা কমে 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 আবার হয়তো 11-তে আসলো। এখন এই যে জায়গা আটকাচ্ছে এইটাকে বলে রেজিস্ট্যান্স, নেমে যে জায়গা আসে এটাকে বলে সাপোর্ট। এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে আপনি যখন ক্যালকুলেশনে থাকবে আমি কখন শেয়ার কিনবো, যখন এটা রেজিস্ট্যান্সের উপরে থাকে। রেজিস্ট্যান্সের উপরে মানে আমি জানি, ধরেন জিপির ক্ষেত্রে দেখলাম কি জিপির বলছে 337 পর্যন্ত এই মুহূর্তে হচ্ছে জিপির সাপোর্ট, জিপির 337 হচ্ছে সাপোর্ট, আর জিপি রেজিস্ট্যান্স হচ্ছে 350। আপনি চিন্তা করলেন কি আমি 10 টাকা গ্যাপে জিপি বেচবো, যে 10 টাকা গ্যাপে আমি জিপিটা যখন 340 রেঞ্জে পাবো তখন আমি জিপিটা কিনবো। আবার উল্টো ভাবতে পারেন আমি আগে দেখি এটা 337 ক্রস করে নিচে নামে কিনা, যদি দেখি 337 ক্রস করে নেমে যাচ্ছে তখন ওইখানে একটু ওয়েট করব, নতুন সাপোর্টটা কত ওইখানে কিনবো। কিন্তু বেচবো কোথায়, মানে কেনার জন্য এটা একটা আইডিয়া, কিন্তু এটা মেইন উদ্দেশ্য হচ্ছে বেচা। আমি বেচবো হচ্ছে এটা দাম যেদিকেই যাক, এটা যদি রেজিস্ট্যান্স আমি দেখি 357, আমি 354 বা 55 দিকে যখন যাবে আমি জিপিটা বেচে দিলাম, কারণ আমার টার্গেট হলো আমি রেজিস্ট্যান্সের আগে বেচবো। এখন রেজিস্ট্যান্স ব্রেক করে অনেক সময়, রেজিস্ট্যান্স ব্রেক করে বলতে দামটা ছিল 300 ধরেন কত 50, এটা ভেঙে 350 ক্রস করে 51, 52, 53 যাচ্ছে। তখন আবার যেটা করতে হয়, যদি দেখেন রেজিস্ট্যান্স ভাঙার পর এটা বাড়ছে, একদিন বা 2 দিন ওয়েট করলেন বাড়ছে, তখন আবার কিনে নিতে হয়। কিনে নিয়ে আবার 2 দিন পর বা 3 দিন পর, আমাদের তো ম্যাচিউর হতে 3 দিন, ডে 3 তে গিয়ে আবার বেচে দিতে হয়। এটা হচ্ছে রুলস। যেহেতু আপনি সুইং ট্রেডিং করছেন, টেকনিক্যাল অ্যানালাইসিসের মেইন উদ্দেশ্য হচ্ছে সুইং ট্রেডিং, টেকনিক্যাল অ্যানালাইসিসে অন্য কোনো ট্রেডিং এর আমার উদ্দেশ্য নেই, এটা কোনো লং টার্মও না, ইভেন 6 মাসের ট্রেডিংও না, এটা হচ্ছে একদম 15 দিন ডে টার্গেট করে আপনাকে এই ট্রেডিংটা করতে হবে, 15 ডেজ টার্গেট, এবং রেগুলার, মানে টাকাটা এই শেয়ারে ঢুকাচ্ছি, এবং কোন শেয়ার আমার পছন্দের ইস্যু না, এখানে ইউনিলিভার নাকি মাল্টিন্যাশনাল নাকি একদম লোকাল নাকি একদম জিরো ক্যাপিটাল ইস্যু না। আমার ইস্যুটা হচ্ছে আমি রেগুলার কিনবো, রেগুলার বেচবো টাকাটা, এবং খুব দ্রুত। আমি কেনার জন্য হচ্ছে ট্রেন্ড দেখতে হবে, কারণ ডাউন ট্রেন্ড আপনি ইনভেস্ট করে কামাবেন কোত্থেকে, আপনাকে যেহেতু এটা রেগুলার মুভ করছেন, ডাউন ট্রেন্ডও ইনভেস্ট করা যায়। যখন ডাউন ট্রেন্ড আমি লং টার্মের জন্য ভাবছি, কারণ ভালো শেয়ার দাম কম, আমি লং টার্মের জন্য এখন থেকে কিনতে থাকলাম, দাম পড়ছে কিন্তু ভালো শেয়ারটা ধরেন ভালো, আমি জানি এটা 5 বছর পরে এই জায়গায় থাকবে না, আমি তখন ডাউন ট্রেন্ডেও কিনতে পারি, একুমুলেশন করলাম। কিন্তু যখন শেয়ার গুলো নিয়ে আমরা কনফিউজ, তখন অবশ্যই এটা শর্ট টার্ম T+2, বেশির মেজরিটি ক্ষেত্রে T+2, T+3 এই চিন্তা করে ইনভেস্টমেন্ট গুলো করতে হয়। আচ্ছা, কিনতে হয় সাপোর্টের কোন জায়গায়? এটা হচ্ছে যার, মানে আপনি সাপোর্টটা তো ভেঙে যেতে পারে, তাই না? মানে ধরেন জিপি 337, আপনি ধরেন আমরা আজকে বসে একটা ডিসিশন নিলাম, মানে আজকে এই ক্লাস করতে করতে আমরা চিন্তা করলাম কি আজকের ডেট অনুসারে আমাদের দেখাচ্ছে গ্রামীণ ফোনের দাম হচ্ছে আপনার 346 টাকা, মানে বর্তমান প্রাইস। আমি আপনাদের জাস্ট একটু লিখে দেখাই। ধরেন এটা গ্রামীণ ফোনের একটা গ্রাফ আমরা নিজেরা করলাম বাসায় বসে বসে, দেখালাম কি এখন গ্রামীণ ফোনের দামটা আছে 346 টাকায়, মানে মাঝেরটা হচ্ছে কারেন্ট প্রাইস, আর এটা সাপোর্ট হচ্ছে 357 টাকা, আর এটা রেজিস্ট্যান্স হচ্ছে 337 টাকা। মানে এই শেয়ারটা যদি আপনি এখন কিনেন, মানে 346-এ কিনেন, এটা পরে 337-এ যেতে পারে, মানে কেনা এখন আবার ডাউন ট্রেন্ডও, আবার এটার সাথে একই সাথে গ্রামীণ ফোনের শেয়ারটা এই মুহূর্তে আছে ডাউন ট্রেন্ডে।
তাহলে আপনি ওয়েট করতে পারেন শেয়ারটার দামটা আগে কমে কোথায় যায় দেখি 337-এ যায় কিনা। এবং আপনি মেন্টালি ধরেন যেহেতু টেকনিক্যালিও করছেন, আপনি মেন্টালি একদম প্রিপেয়ার্ড, এটা যেখানেই যাক মানে দাম বাড়া কমার কোনো ইস্যু না, এটা যেই মুহূর্তে 337-এ চলে আসবে বা 337-এর একটু উপরে 300 কত বলবেন 38 বা 39 লেভেলে আসলো, আমি কিনে ফেললাম, কারণ আমি 4-5 দিন লাগবে, 4-5 দিন এটা 337-এ নক করবে, 337-এ নক করে এটা আবার উঠবে, কিন্তু উঠে এটা কোথায় যাবে, এটা ম্যাক্সিমাম যাবে 357-তে 357। 357 এখানে রেজিস্ট্যান্স না, 357টা রেজিস্ট্যান্স আর 337টা সাপোর্ট। এখন আপনি এইভাবে, এটা কিন্তু আপনার মাইন্ডসেটে থাকবে। এখন মাইন্ডসেট অনুসারে আপনি যখন 346-এ পাচ্ছেন, আপনি কিন্তু এখন কেনার কোনো কারণ নেই। একে হলো ডাউন ট্রেন্ড, তাহলে এটা পড়ছে, কিন্তু পরে কোথায় যাবে 337 পর্যন্ত। আপনি এদিকে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কি করছেন, ডেইলি চেক করছেন। কোনো কারণে ধরুন আজকে মার্কেট কলাপস করলো, আপনার মানে কলাপস বলতে কোনো কারণে বারটা খুলে গেল, কোন একটা নিউজ আসলে একদম এক ধাক্কায় নেমে গেল, একদিনে দেখবেন হয়তো 35 টাকা নাই, তখন তো আর ইনভেস্ট করার কোনো কারণ নেই, তখন তো নিশ্চয় মেজর কিছু হয়েছে। কিন্তু যদি দেখেন নেটে স্টেডি ওই একদিন 2 দিন 2 টাকা বাড়ে, আবার 4-5 টাকা কমে, 1 টাকা বাড়ে 5 টাকা কমে, 2 টাকা বাড়ে 5 টাকা কমে, মানে স্টেডিলি বা এটা পড়ছে, কিন্তু এটা আলটিমেট ইউটার্ন নিবে, তখন আপনি হয়তো 335, 36, 37, 38 যে কোনো লেভেলে আপনি কিনে নিতে পারেন। কারণ এখানে কেনাটা ইম্পর্টেন্ট, যত কমে কিনতে পারেন দ্যাটস অল। কিন্তু বেচার জন্য স্পেসিফিক হচ্ছে আপনি রেজিস্ট্যান্সের আগে বেচবেন বেচার জন্য। এখন আপনি রেজিস্ট্যান্স হচ্ছে কত, 357। আপনি মেন্টালি প্রিপেয়ার করলেন কি, আমি যখনই এটা 354, 55 এই লেভেলে প্রাইস পাবো, আমি এটা বিক্রি করে বের হয়ে যাব। আপনি এটা বিক্রি করে বের হয়ে গেলেন, ধরেন বিক্রি করে বেরোনোর পরে কি হলো, আবার শেয়ারের দাম বাড়া শুরু হলো, মানে এটা 357টা ক্রস করে গেল, 357 ক্রস করে আপনি দেখলেন পরের দিন এটা চলে গেল 360, তারপরের দিন চলে গেল দেখলেন 364। তখন হচ্ছে কি আপনি একটা নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করে আপনি যেটা করতে পারেন, আপনি আবার কিনতে পারেন, দেখলেন কি এটা এটা এই গতিতে বা এই ট্রেন্ডে গেলে নতুন সাপোর্ট হতে পারে হয়তো 380। তখন আপনি চিন্তা করলেন আমি 364টা এটা কিনে ফেলি, 364তে কিনলেন, একদিন দাম বাড়লো, 2 দিন দাম বাড়লো, 3rd দিন ধরেন পড়া শুরু হলো, 3rd দিন পড়া শুরু হলে যদি দেখেন ওটা সাপোর্ট রেজিস্ট্যান্সের নতুন খেলায় পড়ে যাচ্ছে, আবার ড্রপই করবে, আপনি ওই জায়গায় বেচে দিবেন। তার অর্থ আমি যেটা বলতে চাচ্ছি, এটা যে সবসময় প্রত্যেকটা ট্রানজাকশন আপনি লাভ হবে তা না, লাভও হবে লসও হবে, কিন্তু আপনি একটা নির্দিষ্ট পলিসিতে আগাচ্ছেন। পলিসিটা হলো কি, আমি সাপোর্টে কিনবো, রেজিস্ট্যান্সে বেচবো। এটাও একটা অ্যানালাইসিস, নিজের অ্যানালাইসিস, ব্রোকার কি বললো কে কি বললো ইস্যু না। এবং অ্যানালাইসিসের জন্য আমাদের রেডিমেড লঙ্কা বাংলা ফাইন্যান্সে ওরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশন করে দিচ্ছে। সাপোর্ট রেজিস্ট্যান্স এটা কি মানে কতটুকু ডাটার উপর হিসাব করা হয়, মানে কি এটা লং টার্মে আপনার না, আপনি লং টার্মে কিভাবে করবেন, লং টার্মের মোটেই না, প্রতিদিন 1-2 বছরের ডাটার উপর করা হয় না 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 না, আপনি যেভাবে চান ওরা ওইভাবে করে দিবে, কিন্তু নরমালি এটা লং টার্মে না, লং টার্মে হচ্ছে ইমিডিয়েট, লাস্ট 15 দিন, লাস্ট 1 মাস, মানে ডিপেন্ড করছে শেয়ারের উপর, ট্রেন্ডের উপর। ওরা এগুলো সব সূত্র দেওয়া, মানে আমরা তো এখানে দেখছি জাস্ট ম্যানুয়াল ডাইরেক্ট রিপোর্টটা, কিন্তু এগুলো সব সূত্র দেয়। কারণ আজকে যদি কোনো কারণে যেটা বললাম জিপিটা 337 বলছে রেজিস্ট্যান্স, 346 দাম আছে, হঠাৎ করে 346 থেকে একদিনে 34 টাকা পড়ে গেল, তখন তো আপনি এটা সাপোর্ট খুঁজে পাচ্ছেন না, তখন এটা দেখবেন বেস্ট হচ্ছে চুপ করে থাকা, ওটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশনই করার দরকার নেই। তার কারণ মার্কেটে হয় কোন একটা ইনফরমেশন আসছে বা কোন একটা প্রবলেম হয়েছে, নাহলে 10% করে ড্রপ করবে কেন তো ভালো শেয়ার। সাপোর্ট রেজিস্ট্যান্স একদিনের হিসাব না না, একদিন ওরা প্রিভিয়াস মিনিমাম 1 মাস নেয়। টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো হিসাবই বছর পর বছর নেয় না, যেটা বছর নেয় এটা আমরা এখন বসবো, যেটা লং টাইম হিসাবে যেতে পারেন ওটা আমরা এখন বলবো। তাও লং টার্মেও ইস্যু আছে, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস তো ট্রেন্ড ধরে করছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস লং টার্ম নিলে লাভ হয় না কেন? আপনি হয়তো 6 মাস আগে মার্কেট ছিল বিয়ারিশ, আপনি ওটার উপর বেস করে বর্তমানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স যদি নেন, পুরোটা যোগ করে দেখা যাবে সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক হাই, অনেক লো, হাই বলছি, তখন আপনি হয়তো ফুল মিসগাইডেড হবেন। আবার যদি বুলিশ মার্কেট থাকে তখন দেখবেন এটা আবার অনেক হাই শো করছে, মানে রেজিস্ট্যান্সই দেখবেন 500 টাকা দেখাচ্ছে জিপির, আর সাপোর্ট দেখাচ্ছে আপনার জিপির ধরেন হয়তো 400 টাকা, তাহলে ফুল মিসগাইডেড। টেকনিক্যাল অ্যানালাইসিস কখনোই লং টার্ম ইনফরমেশন নিয়ে করে না, কারণ এটা আপনি শর্ট টার্ম ট্রেডিং। টেকনিক্যাল অ্যানালাইসিস আমি বাংলাদেশের জন্য আমরা বলছি 15 দিন 10 দিন, কিন্তু ইউরোপ আমেরিকা তো এটা ওরা ডে ট্রেডিং হিসেবে কাজ করে। এটা নিয়ে ডে ট্রেডিং মানে সকালে কিনবো বিকালে বেচবো।
আমাদের এখানে 10-15 দিনের না, 10-15 দিনে বেশি নেয় না। হ্যাঁ 10-15, এবং আমি সব, এবং আপনি শেয়ার নিয়ে ম্যাক্সিমাম হোল্ডও করবেন 10-15 দিন। এই টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি শেয়ার নেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেয়ার নিলে আপনি এটা 5 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন। থ্যাংক ইউ। জি আচ্ছা, এখন হলো এখন যে বিষয়টা নিয়ে আলাপ করব, এটা হচ্ছে প্রথমটা গেল সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা 1 নাম্বার। সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিন্তু আমার অনেকগুলো কাজ করে। সাপোর্টে কেনা বেচার ইনফরমেশন আসছে সাপোর্ট রেজিস্ট্যান্সে, আবার সাপোর্ট রেজিস্ট্যান্সের নেক্সট যে ইস্যুটা আসে এটা হচ্ছে আপনি কোথায় কিনবেন, কোথায় বেচবেন, এবং আপনি কোথায় স্টপ লস করবেন। সবচেয়ে বড় কথা কি, সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটা রিস্ক ম্যানেজমেন্ট টুল। আমি শেয়ারটা কিনলাম, দাম পড়ছে, আমরা সাধারণত করি কি একটু দেখি না কি হয়, বা কোথায় গেলে বেচবো বুঝতে পারি না, একে ওকে জিজ্ঞেস করি, ভাই এই শেয়ারটা কিনেছিলাম, ধরেন ব্র্যাক কিনেছিলাম 45 টাকায়, এখন ব্র্যাকের দাম অলরেডি 40 টাকা হয়ে গেছে, 5 টাকা আমার লস হয়ে গেছে ভাই, এখন কি আমি এটা বেচে দিয়ে বেরো যাবো নাকি বাড়ার চান্স আছে? আমরা ঘুরি এরকম। এখন সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট হচ্ছে, যদি আপনার হিসেবে দেখেন এটা 40 টাকা হচ্ছে, এটা সাপোর্টে চলে আসছে, আপনি বেচে দিবেন। বেচে দেওয়ার পর তাহলে আমি প্রফিট লস ক্রিয়েট করলাম, কিন্তু বেচার পর এটা দাম বাড়ছে, আপনি আবার কিনে নেবেন। কারণ আমাদের এই এন্টায়ার টেকনিক্যাল অ্যানালিসিসের উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং, মানে এটা কিন্তু কিনবো বেচবো, কিনবো বেচবো, কিনবো বেচবো। টেকনিক্যাল অ্যানালিসিসের কিন্তু উদ্দেশ্য এটা না শেয়ার ধরে রাখা, টেকনিক্যাল অ্যানালিসিস উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং। টেকনিক্যাল অ্যানালিসিস একটা কথা আছে, ডোন্ট ফল লাভ উইথ ইউর শেয়ার। তুমি তোমার শেয়ারের প্রেমে পড়ো না। শেয়ারের প্রেমে পড়ো না বলতে, আপনি তখন দেখবেন কোন একটা শেয়ার যদি আপনার পছন্দ হয়, আপনি বুঝছেন এটা লস করবে বা কিছু একটা হচ্ছে, আপনি তাও ধরে বসেন, কারণ শেয়ারটা আপনি খুব পছন্দ করেন, এবং এক পর্যায়ে দেখা গেল এটা এমন লস ক্রিয়েট করেছে আপনার এন্টায়ার ইয়েটাই ধসে গেছে আর কি। এটা হচ্ছে কি সাপোর্ট রেজিস্ট্যান্স মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু আবার বলছি, আমি মাত্র 3টা টুলস নিয়ে, এখানে শত শত টুল আছে, শত শত টুল আমার আপনার দরকার নেই, কিন্তু যে 3টা টুল না হলে আপনি ইনভেস্ট করতে পারবেন না, যে 3টা টুল না হলে আপনি নিজেকে সেফ সাইডে রাখতে পারবেন না, আমি সেই 3টা টুল নিয়ে আলোচনা করব শুধু। প্রথমটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। 2 নাম্বার টুলটাকে বলা হয় মুভিং এভারেজ। মুভিং এভারেজটা অর্থটা কি? এই যে একটু আগে একজন ভাই বললেন না কত দিনের ইনফরমেশন নিব, মুভিং এভারেজের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা 100 দিনের ইনফরমেশন নিতে পারেন, 5 বছরের ইনফরমেশন নিতে পারেন, কিন্তু তবুও মুভিং এভারেজের ক্ষেত্রে একদম স্ট্যান্ডার্ড হচ্ছে ম্যাক্সিমাম 30 দিনের বেশি নিয়ে লাভ নাই। কারণ প্রিভিয়াসলি, কারণ এটা কেন, মুভিং এভারেজ যদি আবার লং টার্মের জন্য নেন, আপনি একটা ডিসিশন নিতে চাচ্ছেন যেটা লং টার্ম শেয়ারের জন্য। আমি ধরেন চিন্তা করলাম কি বিএটি ভালো একটা কোম্পানি, ভালো শেয়ার, একটা মনে হচ্ছে কেনার দামে আছে, ধরলাম। আমি যদি এই বিএটি শেয়ারটাকে আগামী 3 বছরের জন্য কিনি, এটা কি আমার লাভ হবে না লস হবে? হ্যাঁ, নেক্সট 3 ইয়ার্স, মানে আমি 2021-এর 1 জানুয়ারি কিনবো, 22, 23, 24-এর জানুয়ারিতে ম্যাচিউরড হবে, 25-এ বেচবো, 24-এর ফেব্রুয়ারিতে বেচবো, যে এক্সাম্পল বলছি আর কি, মানে এরকম একটা প্ল্যান করলাম। তখন আপনি হয়তো বিএটির 1 বছরের মুভিং এভারেজ দেখলেন, 2 বছরের মুভিং এভারেজ দেখলেন, 3 বছরের মুভিং এভারেজ দেখলেন, দেখার পর একটা ডিসিশনে আসলেন। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা সাধারণত মুভিং এভারেজ দেখি 1 মাসের, 30 দিন। আর তাই বলে কি আপনি দেখতে পারবেন? আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে পুরোপুরি আপনার ফ্রিডম। এখন আবার মার্কেটটা ছিল ধরেন ফ্ল্যাট, বাংলাদেশে যেটা ছিল মাঝখানে একদম 3-4 বছর একই জায়গায় ঘুরেছে, ওইসব ক্ষেত্রে আপনি একদম 2 বছরের মুভিং এভারেজও দেখতে পারেন। মুভিং এভারেজ একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা আমাদের কি দিয়ে জানেন? মুভিং এভারেজ ইন্ডিকেটরটা হচ্ছে, এটার আরেকটা নাম আছে ল্যাগিং। এটা আমি বলছি কি, আপনারা তো এই কোর্সটা করে কিন্তু প্রত্যেকটা টার্ম নিয়ে, ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা নিয়ে একটু ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখবেন। তারপর এই যে মুভিং এভারেজ বলছি, মুভিং এভারেজ বলার পর ওটা নিয়ে কিছু ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন। তখন ইন্ডিভিজুয়াল এবং এগুলো ইউজ করা শুরু করবেন। এগুলো আমার আপনার কিচ্ছু করতে হচ্ছে না, করে দেওয়াই আছে, ওয়েবসাইট গুলোতে করে দেওয়াই আছে। আপনি শুধু ইউজ করতে হবে, জিনিসটা বুঝলেই আপনি ইউজ করতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স হয়তো দেওয়া আছে, জিনিসটা কি জানি না, তাহলে তো আপনার লাভ হচ্ছে না। তো জিনিসটা কি বললাম, মুভিং এভারেজ হচ্ছে একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা হচ্ছে আসলে আপনার, এটাকে বলে ল্যাগিং ইন্ডিকেটর, LAGGING। ল্যাগিং অর্থটা হচ্ছে আপনার, ল্যাগিং এর মিনিংটা দ্বারা কি, আপনার ধরেন ল্যাগিং এ যেটা দাঁড়ায়, ল্যাগিং এর ইস্যুটা হচ্ছে, ধরেন আমাদের চারপাশের একটা জিনিসটা ভাবি, ধরেন আইফোন, রিসেন্টলি আইফোন 12 আসছে, আমি জানি না রিসেন্টলি কিনা, আমার টেকনোলজির ব্যাপারে আগ্রহ নাই। আমাদের এক পরিচিত ভাই, উনি একটা ছবি তুললো, মানে উনি আমেরিকা বা কোথাও থেকে কোনো ভাই বা বোন দেশের বাইরে থাকে, উনি ওকে দিয়ে একটা আইফোন 12 বানিয়েছে।
আইফোন 12 মানে উনি ছবি তুলেছে, ছবি তুলে উনি ফেসবুকে দিল, ফেসবুকে দিয়ে ডায়লগটা ছিল এরকম, বাংলাদেশের প্রথম আইফোন 12 এখন আমার হাতে। এখন এখানে অনেকে অনেক আজে বাজে কমেন্টও করে, কিন্তু এটা আজে বাজে ইস্যু না, আমি বলছি সাইকোলজিক্যাল ইস্যু। সাইকোলজিক্যাল ইস্যুটা হচ্ছে উনি এটা যখন বলছে বাংলাদেশে, উনি কিন্তু এটা ফিল প্রাউড করছে না, উনার মনে হচ্ছে আমি একটা কিছু পেয়ে গেছি, নতুন কিছু, আমি হলাম কি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, নতুন টেকনিক্যাল। এটা গেল একটা লোক, এরা হচ্ছে ঝাঁপায় পড়ে। এবং যখন যে কোনো কোম্পানি যখন ওরা বিজনেসে আসে, ওরা সবসময় এই টার্গেটটাই করে, এই গ্রুপটাকে টার্গেট করে, এই গ্রুপটাকে ওরা মার্কেট থেকে স্কিমিং করে, স্কিমিং। এরা হচ্ছে লেগিং না, এরা হচ্ছে সবসময় ফ্রন্টে থাকে, এরা হচ্ছে ফ্রন্টে প্রথমেই নিবে। ওই সময় দেখবেন আইফোনের দাম যদি হয় $2000, ওই সময়টার ধরেন আইফোন 12 এক্সাম্পল এখন হচ্ছে $2000 ডিসেম্বর 2020-এ। আপনি দেখবেন এই আইফোন 12 ডিসেম্বর 2021-এ বিক্রি করছে হয়তো $1400 বা $1200। আবার এই আইফোন 12 আরো এক বছর পর যখন আইফোন 13 চলে আসলো বা 14 চলে আসলো, কিছু একটা করলো, তখন এটার দাম হয়ে গেল কত, $500 বা $600। এবার দেখবেন মার্কেটে আরেকটা গ্রুপ অফ পিপল আছে, এই গ্রুপ অফ পিপল সে আইফোনই নিবে, আইফোন 12 নিবে, কিন্তু সে নিবে 1 বছর পরে। ও 1 বছর পরে আগামী বছর ডিসেম্বর গিয়ে সে আইফোন 12 নিল, যখন আইফোন 12 এর দাম $1000 থেকে এটার দাম হয়ে গেছে কত, $1400 বা $1200। আরেকটা গ্রুপ অফ পিপল আছে, ও আরো ওয়েট করবে। ও ওয়েট করবে কেন, ও চেষ্টা করবে আইফোনের 14 আসে কিনা। আইফোন 14টা যখন আসবে তখন আইফোন 12 এর দাম হয়ে যাবে $800। ও তখন গিয়ে $800 আইফোনের নিবে। এখন ইস্যুটা কিন্তু শুধু টাকা মানি সেভিং এর ইস্যু না, এটা মানি সেভিং না, এটা হচ্ছে মাইন্ডসেট। ওর মনে হচ্ছে আমি একটু ওয়েট করি, নিলাম, টেকনোলজি পরে হলো। এখন যারা পরে যায় এদেরকে বলা হয় ল্যাগিং, এরা হচ্ছে ল্যাগিং। আর যারা সাথে থাকে ওরা হচ্ছে ট্রেন্ড, মানে সাথেই থাকে, পেসিং এ থাকে আর কি, কিন্তু ওরা মেইনলি হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর। দেখো মুভিং এভারেজ হচ্ছে একটা ল্যাগার, ওটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর। মুভিং এভারেজে আপনি প্রাইস টার্গেট ঘটনা যখন ঘটে যায়, মানে আপনি প্রাইসটা বেড়ে গেল, তখনও আপনাকে ইন্ডিকেট করছে প্রাইস বেড়েছে। যখন প্রাইসটা বেড়ে গেল তার আগে মুভিং এভারেজ প্রাইসটা দেখায় না, তার আগে মুভিং এভারেজ আপনার এই প্রাইসের মুভমেন্টটা দেখায় না। যখন বেড়ে যায় তখন যেটা হয় কি, তবু আপনি যদি রেগুলার ফলো করেন, প্রতিদিন যদি মুভিং এভারেজটা ফলো করেন, যখন দেখছেন মুভিং এভারেজ একটা জায়গায় টার্ন নিচ্ছে, ওই সময় গিয়ে আমরা শেয়ার কিনতে পারি মুভিং এভারেজ। এখন বর্তমান দাম যদি মুভিং এভারেজের উপরে থাকে সব সময়, মানে মুভিং এভারেজের উপরে প্রাইসটা, ধরেন এখন জিপির দাম 346 টাকা, কিন্তু জিপির মুভিং এভারেজ হচ্ছে ধরেন 340 টাকা, এক্সাম্পল মুভিং এভারেজ 340 টাকা, বর্তমান দাম 346 টাকা, তাহলে হচ্ছে আমার এই প্রাইসটা কি, শেয়ারটা স্ট্রং শেয়ার। এখন মুভিং এভারেজ হচ্ছে ধরেন 500 টাকা, কিন্তু বর্তমান দাম জিপি 346 টাকা, তাহলে হচ্ছে এই শেয়ারটা উইক শেয়ার। তাহলে মুভিং এভারেজ থেকে আপনি শেয়ারটার স্ট্রেংথটা জানতে পারছেন। আর মুভিং এভারেজ ইভেন মুভিং এভারেজে আরেকটা ইস্যু হচ্ছে, মুভিং এভারেজের নিচে যদি কোনো শেয়ারের দাম থাকে, আমরা ওই শেয়ারটা আর কিনবো না, ওটা বেচে দিব। যদি আমাদের কাছে থাকেও বেচে দিব, কারণ মুভিং এভারেজের নিচে থাকা মানে এটা আরো পরের দিকেও ট্রেন্ডও দেখবো ওটার দিকে যাচ্ছে। এটা হচ্ছে মুভিং এভারেজ। মুভিং এভারেজটা আগে দেখি, তারপর মুভিং এভারেজের আমরা আরেকটা দেখবো গোল্ডেন ক্রস। মুভিং এভারেজে আমরা এই গোল্ডেন ক্রসটা রেগুলার ইউজ করব, আপনি আমি আমরা সবাই ইউজ করব। আমরা সাপোর্ট, মানে আমরা যেটার বললাম কি, কালকে আপনারা একটু শেয়ার চুজ করেন, যে যারটা শেয়ার চুজ করলেন, একটা ডায়েরি নিলেন, আজকের ডেট থাকলো, ডেটে লিখলেন এটার এই কি বলে আপনার সাপোর্ট কত, রেজিস্ট্যান্স কত। এরপর আসবেন সেকেন্ড পার্ট, যেটা আসবেন এই শেয়ারটার মুভিং এভারেজ কত। এই মুভিং এভারেজ কতর জন্য আমরা ইয়েতেও যাব একটু পরে, আপনার পেজে যাব, কিন্তু আগে আমি একটু আগে ইয়ে ধরে কথা বলি, একটু প্রেজেন্টেশনটা ধরে। প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে ভাইয়া? ভাইয়া জি জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এই মুভিং এভারেজে হলো, এটা প্রথম দেখা ওল্ডেস্ট টু লিয়ংবে টেকনিক্যাল অ্যানালাইসিস। মেইনলি কথা হচ্ছে মুভিং এভারেজ হচ্ছে আমরা এভারেজ যেটা করি, আমরা স্ট্যাটিস্টিক্স একসময় পড়তাম না, গড় মধ্যক প্রচুরক। গড় মধ্যক প্রচুরক মানে গড়টা মানে কি, গড় মানে হলো আমার একজন লোকের বয়স 10, একজনের বয়স 20, আর একজনের বয়স 30, তাহলে 60 বছর ডিভাইডেড বাই 3, তাহলে এভারেজ বয়স 20। যদি একটা লোকের বয়স 10 কিন্তু এভারেজে ওর বয়স হয়ে গেল 20, এটা হচ্ছে এভারেজ, সিম্পল এভারেজ। তো মুভিং এই শেয়ার মার্কেটের এই অ্যানালাইসিসটাও 2-3টা দিয়ে করে, এই সিম্পল অ্যানালিসিস দিয়েও করে, আপনার সিম্পল কত হয় এটা, আবার এটা ইয়ে দিয়েও করে,
আপনার গড়, মধ্যক বা প্রচুরক যেটা বলছি, মিন, মিডিয়ান, মোড যেটা বলে, ওগুলো দিয়ে করে। ওগুলো সব ওরাই করে দিবে, আমার আপনার করতে হবে না। হ্যাঁ, এখন স্যার পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে না। দেখাই যাচ্ছে না স্যার ওই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়া, আমি একটু বন্ধ করি। এখন দেখতে পাচ্ছেন ভাই? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন সিলেক্টিং দ্য টাইম ফ্রেম, মুভিং এভারেজ যখন আমরা বের করব তখন আমাদের কি করতে হবে, মুভিং এভারেজ কতদিনের জন্য আমরা টাইম ফ্রেমটা নিব। তো টাইম ফ্রেম হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। মানে এটা হচ্ছে কি প্রথমে অ্যানালাইসিস করার জন্য, ফার্স্টে ধরেন আমরা যে কোনো একটা শেয়ার কেনার জন্য, কিন্তু ডিসিশন নেওয়ার জন্য আমরা আরেকটু শর্ট টার্মে যাব। শর্ট টার্ম যেটা 20 বলছে ওইটাতে ঠিক না, আমি বলবো ওইটাকে গোল্ডেন ক্রস বলে, আমরা গোল্ডেন ক্রস ধরে যাব। এখন তাহলে আমরা ওই যখন আপনি যে কোনো ওয়েবসাইট বা কোথাও ইয়েটা করবেন, ওইখানে তখন কিন্তু এটা শো করবে আপনি কতদিনের মুভিং এভারেজ দেখতে চান, কি দেখতে চান। 20 ডেজ মানে লাস্ট 20 ডেজ, 50 ডেজ মানে লাস্ট 50 ডেজ। এবং এটার একটু বেশি ব্যাকে গেলে যে সমস্যাটা হয়, ধরেন জিপি এক সময় তো 400 টাকা এভারেজে ছিল, আজ থেকে 6 মাস 7 মাস বা 1 বছর আগে। আপনি যখন একটু পুরোনোতে যাবেন তখন দেখা যাবে এভারেজটা অনেক হাই, একদম লম্বাতে চলে গেলে। ওই জন্য সবসময় একটু মিড টার্মটাই সবচেয়ে প্রেফার। তবে লং টার্মও দেখা যায় বোঝার জন্য, ওই যে যেটা বললাম মুভিং এভারেজ ধরে আমি যদি একটা লং টার্ম ডিসিশন নিতে চাই তখন আমরা লং টার্ম ধরে মুভ করতে পারি। আর মুভিং এভারেজটা কিভাবে হয় দেখেন, এইখানে ধরেন এই দাগগুলো হচ্ছে বার চার্ট। এই বার চার্টে দেখেন এই প্রাইসটা হয়তো 84 টাকায় ছিল, এক্সাম্পল লাস্টে যখন ক্লোজ হচ্ছে 84 টাকায়। এই যে এখানে একটা দাগের মতো গেছে, এই দাগটা ধরেন হচ্ছে আমার মুভিং এভারেজ। এই দাগটা কিন্তু আমাদের করতে হবে না, এটা ওই আমরা যখন আমার স্টক বাংলাদেশ যেখানে যাই ওরা আমাদের জন্য করে দিবে। তাহলে এই দাগটা হচ্ছে আমার মুভিং এভারেজ। তাহলে এই মুভিং এভারেজটা দেখেন মোটামুটি কাছাকাছি যাচ্ছে, শেয়ারটা এই পর্যায়ে এসে মুভিং এভারেজের চেয়ে বেশ উপরে চলছে। এইখানে এসে আস্তে আস্তে দেখেন এটা মুভিং এভারেজের প্যারালাল চলে এসে এই জায়গায় এসে এভারেজের নিচে নেমেছে। এরপর মোটামুটি শেয়ারটা এভারেজ ধরে আছে। এই একটা জায়গায় এসে দেখেন শেয়ারের দামটা পড়ছে, কিন্তু পড়ছে কোথায়, সেটা এভারেজের নিচে চলে গেছে। শেয়ারের দাম হচ্ছে 86 টাকা, আমার শেয়ারের দাম 84 টাকা, মুভিং এভারেজ হয়তো 86 টাকা। এখন এই জায়গায় হচ্ছে এখন আপনাদের মানে আমাদের এইসব ডিসিশন কিন্তু যে একদম সব আপনার বা আমার তা না। এখন ধরেন একই গ্রাফ, সেম গ্রাফ ধরেন চার্লস ডাউ, উনি একজন অ্যানালিস্ট, উনাকে দিল, উনি হয়তো বলল ভাই আপনি ইয়েটা করেন, শেয়ারটা এখন বেচার দরকার নেই উনার হিসেবে। আবার একই গ্রাফ ধরেন আপনি আরেকজন অ্যানালিস্টকে দিলেন, ওই অ্যানালিস্ট দেখে বললো কি ভাই শেয়ার অত কিছু করার দরকার নেই, বেচে দেন। এখন এরা যে কেউ বলছে বেচে দেন সেম গ্রাফে, কেউ বলছে কিনে নেন সেম গ্রাফে। তার কারণটা কি? এটা হচ্ছে, তার কারণ হচ্ছে প্রিন্সিপাল। মানে আপনি যখন ট্রেডিং করবেন, আমরা আপনারা যারা আছি, আপনারা যে যার ইন্ডিভিজুয়াল প্রিন্সিপালটা সেট করবেন। এটার কোনো রুলস নাই আসলে, এটাই হতে হবে ওরকম কিছু নাই। আপনি যেটা সেট করছেন ওইটাই হবে, এছাড়াও নতুন কোনো কিছু হওয়ার দরকার নেই। প্লিজ জয়েন। উনি কি জয়েন করেন? জয়েন করেছে নাকি? আচ্ছা, এখন ওই রকম হলো কি আপনার মুভিং এভারেজটা মেইনলি আপনাকে যেটা সুযোগটা দিচ্ছে, মুভিং এভারেজটা আপনি একটা ডিসিশন মেকিং এর জন্য। সাপোর্ট রেজিস্ট্যান্সের পরের টুলটাই হচ্ছে মুভিং এভারেজ, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। মুভিং এভারেজ, জি প্লিজ। আচ্ছা, যে মুভিং এভারেজ এটা কোথা থেকে বের করলেন? এই মুভিং এভারেজ আমি এখনো বের করিনি। মুভিং এভারেজ হচ্ছে সিম্পল, আপনি এভারেজটা চিন্তা করেন। এভারেজ মানে কি? গড়। না, আচ্ছা, কোনো মানে কোনো কোম্পানির না, এটা জাস্ট এমনি সিম্বল। না, এটা ওয়ালমার্টের, এটা কোম্পানি কিন্তু ওয়ালমার্টের, এটা ওয়ালমার্টের না। আমরা আমাদেরটাও দেখবো, আমরা ওই স্টক বাংলাদেশে বাংলাদেশের যে কোনো পোর্টালে রেডিমেড করা আছে, আপনাকে ওটা নিয়ে কষ্ট করতে হবে না, কিন্তু আমাদের ওটা চেক করতে হবে। আপনি যখন শেয়ার, এখন ওই যে যেটা বলছিলাম, দিন শেষে হলো একটাই, এটা তো 86-তে আছে, 84-তে আছে, এখন কি আমি এটা বেচে দিব না রাখবো? এটা হলো আমাদের ডিসিশন মেকিংটা। এখানে আমাদের বিশেষ কোনো কাজ নেই, আমরা কি এই শেয়ারটা বেচে দিব নাকি এই শেয়ারটা রাখবো, এটা হচ্ছে মুভিং এভারেজের ডিসিশন। এখন এই ডিসিশনটা 100% আপনার, 100% আপনার। কেন? আমাদের কিন্তু আরেকটা ইনফরমেশন আছে। ইনফরমেশনটা কি? এখানে দেখেন দুইটা লাইন টানা আছে, এখানে খেয়াল করেছেন, একটা ডট 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 দিয়ে এখানে লাইন আসছে, এখানে দেখেন একটা ডট 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 দিয়ে একটা লাইন আসছে। এই দুইটা লাইনটা কি? এই দুইটা লাইনটা হচ্ছে সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স।
উপরেরটা হয়তো রেজিস্ট্যান্স, নিচেরটা হয়তো সাপোর্ট ধরলাম। এখন যদি এটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয় তাহলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর বেস করে, মুভিং এভারেজের উপর বেস করে নিজের ডিসিশনে আপনি এটা বেচবেন কি কিনবেন এটা আপনাকে বের করতে হবে। কারণ যেটা আপনার জন্য প্রযোজ্য এটা হয়তো আরেকজনের জন্য প্রযোজ্য না। কিছু লোক হচ্ছে রিস্ক টেকার। জি ভাই, নয়ন ভাই। হ্যালো নয়ন ভাই। হ্যাঁ, কিছু লোক হচ্ছে রিস্ক টেকার, আবার কিছু লোক হচ্ছে দেখবেন খুব একটা রিস্ক নিতে পছন্দ করে না। কিছু লোক হচ্ছে, মানে আমি এক লোককে চিনি, উনি এই মানে আপনাদের সাথে যে 3-4টা নিয়ে করবো, এই 3-4টা নিয়ে উনি মার্কেটে আছেন। উনি মার্কেটে সেই 96 থেকে আছেন। 96 এ প্রচুর লস করেছেন 96 এ, কিন্তু তারপর থেকে মার্কেটে উনি ছিলেন, মার্কেটটা ছাড়েন নাই, এবং এই মুহূর্তে উনি জবও করেন না, উনি জব করেন, উনি মার্কেটে ফুল টাইম আছে এবং ভদ্রলোক, খুব ভালো পজিশনে আছে মাশাআল্লাহ। উনি ওই আবার যখন 2009-10 যখন সবাই লস করেছে উনি লস করেনি। উনি লস করেনি বলতে কারণ উনি রেগুলার প্রফিটটা টেক করেছিল, উনি প্রফিট যেটা হয়েছে প্রফিট টেক করেছিল, লোনে যায় নাই। কিন্তু উনাকে যদি জিজ্ঞেস করেন উনার ট্রেডিং পলিসি কি, উনার ব্যক্তিগত ট্রেডিং পলিসি কি, উনার ব্যক্তিগত ট্রেডিং পলিসি হচ্ছে জেড ক্যাটাগরি শেয়ারের জন্য T+3, মানে বর্তমানে যেহেতু 3 আগে 7 ছিল, এটা হচ্ছে T+3। মানে উনি আজকে একটা শেয়ার কিনলেন জেড ক্যাটাগরির 10 টাকায়, ওইটা কালকে হয়ে গেল, কালকে 11 টাকা হলো, পরশু 12 টাকা হলো, যাই হোক, এরপরে ধরেন ডে 3 থেকে ওটার দাম হয়ে গেল 9 টাকা। উনি কিনেছিলেন 10 টাকায়, কিন্তু ডে T+3 মানে ডে 3 তে হয়ে গেল বা ডে 4 হয়ে গেল এটা 9 টাকা, উনি 9 টাকায় বেচে বের হয়ে যান। এটা হচ্ছে উনার পলিসি। উনার কথা হচ্ছে আমি কেনার আগে হিসাব করি আর বেচার জন্য আমি সবসময় টাইম হিসাব করি, ওটা শেয়ারের দাম কত, কোথায় আছে, এগুলো আমার ইস্যু না। আমার এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু উনার পলিসি, উনার পার্সোনাল পলিসি, এটাই যে একমাত্র পলিসি তা না। সবাই যদি একই পলিসিতে মুভ করতো তাহলে মার্কেটে কোনো ফ্লাকচুয়েটই থাকতো না, তখন মার্কেট দেখতে সবাই একইভাবে মুভ করছে। এক একজন লোক এক এক রকম ভাবে, যেটা বললাম, কেউ আইফোন ডে 1-এ কিনবে $2000 দিয়ে, কেউ আইফোন 1 বছর পরে কিনবে $1200 দিয়ে, আবার কেউ আইফোন 2 বছর পরে গিয়ে যখন আইফোন 14 আসবে সে $600 দিয়ে আইফোন 12টা কিনবে। তো এটা হচ্ছে জাস্ট মার্কেট ডাইনামিক্স, ইন্ডিভিজুয়াল মানুষের থিঙ্কিং ডাইনামিক্স। এই থিঙ্কিং ডাইনামিক্স থেকেই আপনাকে আপনার ডিসিশন নিতে হবে আপনি মুভিং এভারেজটা কিভাবে কাজ করবেন। এবং মুভিং এভারেজের জন্য যেটা বলছিলাম, বেশি লং টার্ম না নিয়ে ইনিশিয়ালি কেনার সময় আপনি হয়তো কেনার সময় দেখলেন 200 দিনের মুভিং এভারেজ দেখলেন, এই যে আপনি কেনার সময় দেখলেন 200 দিন, কেনার সময় দেখলেন 50 দিনের মুভিং এভারেজ কত, কেনার সময় দেখলেন 20 দিনের মুভিং এভারেজ কত, তাহলে খুব বেশি আপনি দেখলেন কি 200 দিনের, ধরেন জিপির 200 দিনের মুভিং এভারেজ এক্সাম্পল দেখাচ্ছে 500 টাকা, কিন্তু শর্ট টার্ম মুভিং এভারেজ দেখাচ্ছে আপনার ধরেন হয়তো 340 টাকা বা 320 টাকা এভারেজ, তাহলে অনেক ডিফারেন্স। কিন্তু অনেক ডিফারেন্স, ওই লং টার্ম শর্ট টার্মে ডিসিশন মেকিং আপনার প্রবলেম হবে। কিন্তু যদি শর্ট টার্মের যদি দেখেন 320 টাকা মুভিং এভারেজ বা 330 টা মুভিং এভারেজ, এখন 340-এ কেনা বেচা হচ্ছে, তখন আপনি একটা ডিসিশন আসতে পারেন, এটা তাহলে আমি সাপোর্টের কাছাকাছি আসলে আবার কিনবো, রেজিস্ট্যান্সের কাছে গেলে আমি বেচবো। এই ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে, মানে এটা আপনাকেই নিতে হবে বেসড অন ইউর ওন চয়েস। সবার কিন্তু একই চয়েস না, এটা একটু মাথায় রাখেন। মুভিং এভারেজ, আমরা মুভিং এভারেজ নিয়ে আরো যাচ্ছি, কারণ মুভিং এভারেজ সাপোর্ট রেজিস্ট্যান্সের পর আপনার জন্য আমার জন্য সবচেয়ে বড় টুল। সেকেন্ড টুলস হচ্ছে মুভিং এভারেজ, একটু ল্যাগিং। আমরা দুইটা টেকনিক শিখবো, একটা ল্যাগিং, একটা হচ্ছে সামনে প্রেসিডেন্ট যেটা বলে, দুইটার টেকনিক আমরা আজকে যাব। আর মুভিং এভারেজ হচ্ছে এখানে অনেক কিছু লিখছে, এত কাহিনী লিখে লাভ নেই। প্রথমটা হচ্ছে বাংলা কথা, সিম্পল মুভিং এভারেজ মানে আমরা যেটা গড় অঙ্ক বলি, লাস্ট 15-20 দিনের প্রাইসটা নিবে, সে 15-20 দিনের প্রাইসটা নিয়ে ওটাকে একটা ভাগ করবে, ওই 15-20 দিন দিয়ে ওটার উপর যেটা আসে ওটাকে বলে সিম্পল মুভিং এভারেজ। সিম্পল মুভিং এভারেজ আপনার মানে এইসব শর্ট টার্ম ডিসিশনের জন্য আমি বলবো এটা একটা খুব ভালো ডিসিশন। এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ হচ্ছে একটু, এটাও রিসেন্ট প্রাইস মুভমেন্ট গুলোর উপর বেশি জোর দেয়, মানে একটু গড় মধ্যক প্রচুরক বলে না, ওই কম মধ্যক প্রচুরক দিয়ে ওটার থেকে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজটা বের করে। এগুলো প্রত্যেকটার পিছনে অনেক সূত্র। ধরেন আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি বাংলায় বললাম, যে জায়গায় বাড়ছে এখানে এটা হবে, কিন্তু এটা তো একটা অঙ্ক আছে, ব্যাক এন্ডে কিন্তু একটা অঙ্ক আছে, ম্যাথমেটিক্স আছে, স্ট্যাটিস্টিক্স, এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্স মুভিং এভারেজ যা আছে সব কিন্তু এক্সেলে করা যায়, 100% এক্সেলে করা যায়। কিন্তু অত কঠিন অঙ্ক আমাদের দরকার নাই, কারো আগ্রহ হলে আলাদা করে শিখবেন। কারণটা হলো এটা আমাদের রেডিমেড করাই আছে,
ওয়েবসাইট গুলোতে এখন একদম রেডিমেড করে দিচ্ছে এগুলো অঙ্ক টঙ্ক গুলো দিয়ে। এরকম এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের অঙ্ক আছে, কোনটা ধরে কি হিসাব করে কত দিয়ে ভাগ করে কিভাবে আনছে। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা আমাদের ওয়েবসাইট গুলোতে দেওয়া থাকে, আর সিম্পল মুভিং অ্যাভারেজটা আছেই। তবে আমাকে যদি বলেন ডিসিশন মেকিং এর জন্য ওই সিম্পল মুভিং অ্যাভারেজ ইনাফ, মোর দেন ইনাফ, এর চেয়ে বেশি দরকার নাই। আর EMASMA এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর আরেকটা হচ্ছে আপনার এটা একটু, এটা দাঁড়ান আমি একটু পরে একটা জিনিস দেখাতে যাচ্ছি। হ্যাঁ, আমি এটা দেখাতে যাচ্ছিলাম মেইনলি। প্রথমটা হচ্ছে এখানে একটু খেয়াল করেন, এটা একটা গ্রাফ। এই গ্রাফটাতে যেটা দেখাচ্ছে আপনার সিম্পল মানে সিঙ্গেল মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজিটা কি। সিঙ্গেল মুভিং অ্যাভারেজ মানে কি, আমার একটা লাইন আমি ইউজ করলাম, ওইটার স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজি হচ্ছে দেখেন, এই মুভিং অ্যাভারেজ যখন বাড়ছে দামও বাড়ছে, মুভিং অ্যাভারেজ মানে দামের, যেহেতু এটা 5-7 দিন 10-15 দিন 20 দিনের আপনি ডেটাটা নিচ্ছেন, যার ফলে ওটা মোটামুটি প্রাইসের সাথে সাথেই যাচ্ছে। এইসব জায়গায় এসে মুভিং অ্যাভারেজের অনেক মানে ধরলাম এটা জানি না কত টাকা উপরের দিকে উঠে গেছে। যখন উপরের দিকে উঠে যায় তখন বলছে বেচে দাও, আর যখন নিচের দিকে থাকে তখন বলছে কিনে নাও। কারণ এটা যেহেতু অ্যাভারেজ এখানে, আর এই জায়গা হচ্ছে আপনার মানে উপরে উঠবে মানে উঠতে পারে, তখন হচ্ছে কি এটা অ্যাভারেজটা দেখে। কিন্তু আমরা টেকনিক্যাল গ্রাফটা কখন আসবে জান, এই জায়গাতে যখন মুভটা গেছে, যে কারণে এটাকে ল্যাগিং বলে, তখন গিয়ে দেখবেন আপনার গ্রাফে শোটা করছে মুভিং অ্যাভারেজ আসলে কি দাঁড়িয়েছে ওটা। এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি। আর মুভিং অ্যাভারেজে যেটা আমরা বারবার বলছি, দুইটা মুভিং অ্যাভারেজ নিবেন মাস্ট। যখন মুভিং অ্যাভারেজ চেক করব আমরা দুইটা মুভিং অ্যাভারেজ নিব। একটা মুভিং অ্যাভারেজ নিব আমরা 13 দিনের। আই রিপিট, ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবেন। একটা মুভিং অ্যাভারেজ হলো 13 দিনের, আর একটা মুভিং অ্যাভারেজ নিবেন 26 দিন অথবা 30 দিন। 26 অথবা 30। 26 অথবা 30 কেন বলছি, কারণ অনেকে বলেছে 26, অনেকে বলছে 30। এইখানে আপনি দেখেন এই যে ডটটা গেছে, এই ডটটা হচ্ছে আপনার 13, এই যে 13 দিনের মুভিং অ্যাভারেজ। এই ডটটা এখানে ডট লাইনটা হচ্ছে 13 দিনের মুভিং অ্যাভারেজ। আর এই যে লাইনটা স্ট্রেট গেছে, এই মুভিং অ্যাভারেজটা হচ্ছে 26 দিনের মুভিং অ্যাভারেজ। 26 দিনের মুভিং অ্যাভারেজ। ওরা বলছে যে পয়েন্টে গিয়ে 13 দিনের মুভিং অ্যাভারেজ 26 দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করবে। আই রিপিট, যে পয়েন্টে গিয়ে 13 দিনের মুভিং অ্যাভারেজ 26 দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করবে, ওই পয়েন্টে গিয়ে আপনারা শেয়ার কিনেন। এটা একটু বুঝেন, বুঝে একটু বলেন ভাই, কেউ না বুঝলে একটু বলেন, আরেকবার বলি। জি স্যার, বুঝছি স্যার। না মানে 13 দিনের মুভিং এভারেজ যেদিন 26 দিনের মুভিং এভারেজ কে মানে কি করবে, ক্রস করবে না মানে মিট করবে? মিট না, ক্রস করবে। ধরেন এটা হচ্ছে আমার একটা 13 দিনের মুভিং এভারেজ, লাল রঙের একটা লাইন টানলাম। হ্যাঁ, মানে 13 দিনের মুভিং এভারেজটা নিলে এইভাবে একটা গ্রাফ আসে। আমি এরপর আরেকটা গ্রাফ নিলাম কি 26 দিনের মুভিং এভারেজ। 26 দিনের মুভিং এভারেজ যখন নিলাম, এই জায়গায় দেখেন 13 দিনের মুভিং এভারেজটা 26 দিনের মুভিং এভারেজকে ক্রস করে উপরের দিকে উঠে গেল। পয়েন্টটা বুঝছেন ভাইয়া? ব্লুটা হচ্ছে 26 দিন, রেডটা হচ্ছে 13 দিন। এই রেডটা ব্লুটাকে এখানে ক্রস করলো, ক্রস করে উপরের দিকে উঠে শুরু করলো। এই যে ক্রস করে উপরের দিকে উঠছে, এই জায়গাতে দেখেন এই ডটটা, এটা হচ্ছে আমার 26 দিনের। এই জায়গাতে এসে ক্রস করলো। এই যেখানে ক্রস করছে এটাকে বলা হচ্ছে বাই পয়েন্ট। আপনি ওই জায়গায় যখন প্রাইসটা থাকবে আপনি ওই জায়গায় কিনে ফেলবেন। উঠে যখন আবার 13 দিনের মুভিং এভারেজ 26 দিনের মুভিং এভারেজের নিচের দিকে চলে গেল, আপনি ওই জায়গায় বেচে দিবেন। আমি আবার বলছি, আমাদের এন্টায়ার টেকনিক্যাল অ্যানালাইসিসের উদ্দেশ্য কিন্তু শর্ট টার্ম বাইং এন্ড সেলিং। টেকনিক্যাল অ্যানালাইসিসের উদ্দেশ্য কিন্তু এটা না শেয়ার ধরে বসে থাকবো। এটা হচ্ছে আপনি কিনবেন বেচবেন, কিনবেন বেচবেন। শর্ট টার্ম বলতে কত দিনের বা কত ঘন্টা? শর্ট টার্ম হচ্ছে ওরা তো ভাই ঘন্টাই বলে, আমাদের তার ঘন্টায় আপনি পারবেন না। আপনি শেয়ার কিনলে তো 3 দিন রাখতেই হবে আপনাকে। আচ্ছা, আমাদের দেশে তো সম্ভবই না বেশি শর্ট টার্মে। আমাদের দেশে তো ম্যান্ডেটরি T+2 বা 3+3 তো ম্যান্ডেটরি। সুতরাং কিন্তু কেনার আগেই আপনি অ্যানালাইসিস গুলো কেনার আগেই করতে হবে, কেনার পরে করে লাভ না। কেনার
আগে করবেন আমি কোন পয়েন্টে কিনবো কোন পয়েন্টে বেচবো, এই স্ট্র্যাটেজি গুলো সেট রাখবেন, কিনলেন বেচলেন কিনবেন বেচছেন। এটা তো হলো কি কখনো লাভ হবে কখনো লস হবে। আপনি অবশ্যই 10টা ট্রেড করলে 10টা ট্রেডে জীবনে প্রফিট হবে না। যে ক্যালকুলেশনে করেন, যে ব্রোকারের সাথে যান, যে ভুয়া ডাটা মানে যে ডাটাই পান মার্কেটের ডাটা, আপনি 10টা ট্রেড করলে 4টার থেকে 5টা লস হবে, 4টার থেকে 5টা প্রফিট হবে, সিম্পল কথা। কিন্তু ইস্যুটা হচ্ছে লস গুলো যেন আমরা কোনো ম্যাসিভ লস না করি, ক্যালকুলেটেড লস হয়। ক্যালকুলেটেড লস হলে অ্যাফোর্ড করতে পারবেন। 2 নাম্বার, আমরা যখন গেইন করব গেইনটা যেন লসের চেয়ে বেশি হয়। মানে আমার যে 5টাতে 50 টাকা লস করলে আর বাকি 5টাতে আমি যেন 60-70 টাকা গেইন করি, তাহলে আমার নেটে গিয়ে 20 টাকা গেইন হয়। এটাই হচ্ছে উদ্দেশ্য আলটিমেট। আপনি যে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন, যে সফটওয়্যার ইউজ করেন, যাই করেন না কেন, আপনি শেয়ারে লস করবেনই, মাস্ট, এখানে কোনো সন্দেহ নেই। কারণ যেহেতু আমরা শর্ট টার্মে খেলছি না, এটা পুরোটাই তো শর্ট টার্ম গেম। শর্ট টার্ম মানে যেটা বলছেন শর্ট টার্ম, ওদের হিসেবে এটা 1 ঘন্টার গেম। ইন্ডিয়াতে যেটা করে, ওদের 9:30-এ মার্কেট ওপেন হয়, 9টার দিকে ওরা অর্ডারটা বসাতে পারে এবং 9:30-এ মার্কেট ওপেন হওয়ার পর ওরা 9টার দিকে কিনে রাখে। মানে ইনভেস্টমেন্টও নাই, টাকাও নাই। 9টাতে কিছু শেয়ার কিনলো, 9:45-এ শেয়ার বেচলো। উনি কিন্তু ব্রোকার হাউসকে কোনো টাকাই দেন। এক্সাম্পল, উনি ইনকাম করেছে কত পয়সা, হয়তো 2 পয়সা করে প্রফিটে বেচলো, ব্রোকার হাউসে কমিশন দিয়ে ওর কাছে কিছু টাকা চলে আসলো, ওর কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। এটাও হয় এই ধরনের জিনিসগুলো হয়। কিন্তু আমাদের দেশে এখনই যে অবস্থা, এই অপশন গুলো দিলে মেসাকার হয়ে যাবে, ওই জন্য হয়তো দিচ্ছে না আর কি। কিন্তু এই অপশন গুলো থাকে, কিন্তু এই অপশন গুলো আসবে। আজকে না আসলেও 6 মাস পর আসবে, 6 মাস পর নাহলে 1 বছর পরে আসবে, এটা আসবেই। ডে ট্রেডিং আসবে আমাদের দেশে, ডে ট্রেডিং আসতেই হবে। আমাদের দেশে ডে ট্রেডিং নাই, তো জন্য আমাদের মিনিমাম আপনি ওই যতই শর্ট টার্ম বলেন 3 দিন বা 4 দিন তো লাগবেই। 3-4 দিনের দরকার বাংলাদেশে স্যার। জি ভাইয়া, 20 আওয়ার্স ট্রেডিং দরকার, 24 ঘন্টা। 20 আওয়ার্স ট্রেডিং, জি, বা হার্ট অ্যাটাক করে মরে যাবে লোকজন। যখন যে সময় পাবে তখন সে ট্রেড করবে। না, ওটা মেজর ইস্যু না। ওটা হচ্ছে কি আপনি আগে, এখন তো বলে রাখলে হয়, ফোন দিলে হয়, কি বলে মোবাইল থেকে অনেক কিছুই করা যায়, ওগুলো সামনে আরো ইজি হয়ে যাবে। অলরেডি যথেষ্ট ইজি, এখন তো অত ডিফিকাল্টি কিছু। আগে আমরা টাকা জমা দেওয়ার জন্য চেক একটা নিয়ে যেতাম ওদের কাছে, জমা নিত, জমানোর পর অনেকে বলতো ক্লিয়ার না হলে দিব না। এখন আপনি ফান্ড ট্রান্সফার করলেন, এটা পাঠিয়ে দিলে আমি পাঠাইছি, মানে জিনিসটা তো ইজি হয়ে গেছে আগের থেকে। আচ্ছা, কিন্তু এই জিনিসটা বুঝছেন কি, এটা একটু ইম্পর্টেন্ট। ক্রসওভার মিরর, যেটা ক্রসওভার বলে আর কি মুভিং অ্যাভারেজের, এটার একটা সুন্দর নাম আছে গোল্ডেন ক্রসে আপনার যখন উপরের দিকে থাকে কিনে, নিচের দিকে থাকে বাই করে, মানে উপরের দিকে ওঠার সময় কিনে আর কি, যখন পড়ার সময় বেচে দেয়। এটা হলে আমরা একটু ইয়েতে যাই, একটা ওয়েবসাইটে যাই, একটু ট্রায়াল দিচ্ছে, আমরা একটু দেখি। আমাকে কি মেসেজ করছে পড়তে? Can hear you but can't see the video. নয়ন ভাই আপনারও কোনো অপশন পাচ্ছি না আমরা। মেকোস্ট, আপনি বের হয়ে আরেকবার ঢুকবেন, কারণ আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন ভাইয়া ভিডিও বা পেজ গুলো? জি, আমরা সব দেখতে পাচ্ছি। তাহলে বোধহয় আপনার বোধহয় ভাই কোনো টেকনিক্যাল কিছু হচ্ছে না। আমি একটু উনাকে একটা মেসেজ দিই, উনি বোধহয় আমাদের শুনতে পাচ্ছে না। আচ্ছা, এবার হলো কি, আমি একটু জাস্ট শেয়ার মার্কেটের টুলস, এই পেজটা দেখতে পাচ্ছেন ভাইয়া? এটা হচ্ছে আমারস্টক.com। হ্যাঁ, এটা আমি বিভিন্ন পেজে দেখি কোথায় কি পাওয়া যায়। আমাদের উদ্দেশ্য কি, একটা ছিল আপনার ওই সাপোর্ট রেজিস্ট্যান্সটা কনফার্ম করা। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমরা লঙ্কা বাংলায় পাচ্ছি, সাপোর্ট রেজিস্ট্যান্সে আমাদের সমস্যা হচ্ছে না। আমাদের সেকেন্ড ইয়েটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের পরে ওয়েটেড এভারেজটা দেখা। প্রথমে আমরা দেখবো আগে ওয়েটেড এভারেজটা দেখা যায় কিনা। সেকেন্ড পার্টটা হচ্ছে ওয়েটেড এভারেজটাকে আমরা ক্রস ওভার করতে পারি কিনা। ক্রস ওভার বলতে 13 দিন 26 বা 13 বা 30 কে দিয়ে আমরা একটা গ্রাফ দেখতে পারি কিনা। তা আমাদের যেহেতু ওই একটা শেয়ারেই থাকি জিপি গ্রামীণ ফোনে, দেখা যাক কি হয়। এখানে আমরা যদি এটা কোথা থেকে কিনে, ইন্ডেক্স কন্ট্রিবিউটর বেটা, পোর্টফোলিও, শেয়ার প্রাইসে যদি যাই, সার্চ ইনস্ট্রুমেন্ট, জিপি, এই যে জিপি তে গেলাম, এটা হচ্ছে গ্রামীণ ফোনের একটা শেয়ার। হ্যাঁ, এখানে একটু যদি দেখেন, এটা কিন্তু ক্যান্ডেলস্টিক গ্রাফ অনেক কিছু আছে, এটা ওকে।
আচ্ছা ক্যান্ডেলস্টিক দিয়ে কি আজকের দিনের ক্যান্ডেলস্টিক হচ্ছে আমার ভাই, আমি আপনাদের কিছু ট্রেন্ড দেখাবো, মানে শেয়ারের যে চার্টের ট্রেন্ড কি কিছু জাস্ট ইয়েতে কি বলে কিছু স্লাইড দেখাবো, আর আমি একটা ভিডিও দেখাবো, বেসিক ভিডিও, যে বেসিক ভিডিওতে আপনারা আরো কিছু আইডিয়া পাবেন। এই জায়গায় আমি আবার বলবো, এটা নিয়ে আপনাদের অনেক কাজ করতে হবে। মানে ক্যান্ডেলস্টিকটা হচ্ছে চোখের ইস্যু, তো এটা মুখস্থের তো ইস্যু না। So আপনি যখনই চোখে দেখবেন, ধরেন এই যে এই শেয়ারটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন কিন্তু প্রাইস বাড়লো, প্রাইস বাড়ার পর একটা বড় রেড ক্যান্ডেল আসলো, তাহলে এবং নিচের দিকে একটা লেজ বের হলো, তাহলে আমাকে আগে অনেক কিছু জিনিস শিখতে হবে। প্রথমটা হচ্ছে ক্যান্ডেলটা বড় হলে কি হয়, নিচে লেজ বের হলে কি হয়, আবার উপরে নিচে লেজের অর্থ কি, আবার মাঝে দেখেন এখানে একটা ছোট একটা গ্রিনই আসছে, এই গ্রিনটা আবার স্টিকটা নিচের দিকে অনেক বড়, এটা একটু ছোট, তাহলে এটা দেখতে কিসের মতো, হাতুড়ির মতো, হ্যামার। তাহলে এটা হচ্ছে কি কিসের মতো হয়ে গেল, ক্যান্ডেলটা হ্যামারের মতো। তাহলে যখন ক্যান্ডেল হ্যামারের মতো হয়, তাহলে পরের অ্যাকশন কি হয়। তা আমি যেটাকে আপনাদের একটা ছোট ভিডিও দেখাবো, বেশি না, একদম ছোট 3 মিনিট বা 4 মিনিটের ক্যান্ডেল স্টিকের উপরে, আপনারা এরপর একটু ফার্দার নিজের একটু স্টাডি করতে হবে। এটা এইটা জায়গায় একটু মানে কি করব বলেন, মানে এটা ফুল ধরেন অনেক দিনের ইস্যু আর কি। মানে ক্যান্ডেল স্টিকটা ওটা না যে আমি আপনাকে বলে দিলাম সাথে সাথে হয়ে গেল, এটা আপনাকে চর্চা করতে হবে আর কি, রীতিমতো আপনি আগে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে এরপর একটা একটা চর্চা করতে হবে। তবে আমরা আপাতত টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা যেটা করছি, এটার জন্য ক্যান্ডেল স্টিক ডিরেক্ট দরকার নাই, কিন্তু যত জানবেন তত উপকারিতা। আমরা প্রথমে ইয়াটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করে এখন আমরা শুধু ওয়েটেড এভারেজে যাচ্ছি প্রথমে। আচ্ছা, এখানে এখন আমার একটু দেখা যায় ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলেতে আমি করতে পারি স্যার, সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। আচ্ছা ধরেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা দেখি, সাপোর্ট একটা রেজিস্ট্যান্স। কোশ্চেন করতে পারি? জি প্লিজ ভাইয়া। 13-26 যে মুভিং এভারেজটা আমরা ইউজ করব বলছেন, ক্রস ওভার যেটা, সেটা আমরা সরাসরি ডিফল্টটা ইউজ করব, মানে সিম্পল মুভিং এভারেজ দিয়ে যে ডিফল্ট কোনো কিছু চেঞ্জ করব না ইনপুটে? আপনি ডাইরেক্ট করবেন, আপনার মুভিং এভারেজের জন্য অত কাহিনী দরকার নেই, স্ট্রেট করবেন, স্ট্রেট 26 দিনের, স্ট্রেট 13 দিন বা 30 দিনের, সরি 13 দিন 26 বা 30। ওকে, থ্যাংক ইউ। একটা গ্রাফ হবে 13 দিনের, একটা হবে 26 বা 30 দিনের। জি, দ্যাটস অল। আমরা একটু দেখি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দিলে কিছু দেখায় কিনা। এখানে তো সাপোর্ট রেজিস্ট্যান্স একটা অপশন আছে, অপশনটা দেওয়ার পরে বন্ধ করলাম, এখানে একটা গ্রাফ এসছে, দেখেন একটা লাল একটা সবুজ, দুটো কিন্তু গ্রাফ এসছে। তাহলে আমার সবুজটা কোন দিকে বাড়ছে, এটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, এটা কিছু একটা অ্যাডজাস্টেড অলরেডি আছে, আনঅ্যাডজাস্টেড একটা ফ্রেশ যদি করতে পারতাম। ইন্ডিকেটরটাতে যদি যাই, ইন্ডিকেটরে হচ্ছে আমি মুভিং এভারেজটা হচ্ছে কি একদম স্ট্রেট দেওয়া আছে, আপনাকে তো একটু যদি দেখাই, ধরেন ওভারলেতে যখন যাবেন দেখেন অ্যাডেড ওভারলে, এই জায়গায় দেখেন মুভিং এভারেজ 30, মুভিং এভারেজ 13, মানে এটা আমি দিয়ে রেখেছি আর কি। এটা এখন এই মুভিং এভারেজে এটাকে আমি একটু 0 থেকে করতে যাই, এটা হচ্ছে নরমাল একটা গ্রাফ, এই গ্রাফে আমি এখন মুভিং এভারেজটা আনতে চাই। এই গ্রাফে আমি এখন ওভারলে বোলিঞ্জার ব্যান্ড আমার এখন দরকার নাই, ক্যান্ডেল স্টিক, এই যে মুভিং